আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব যে কোন একটি অঙ্কের কিছু ঘটনা বা লেনদেন থেকে কিভাবে আমরা দেখাতে পারি যে a = l+o বা হিসাব সমীকরণে এগুলো প্রভাবিত করেছে, যেটি আমরা এসএসসি বা এইচএসসির বিভিন্ন বছর বা বিভিন্ন বোর্ডে আমরা এগুলো দেখতে পাই। চলুন দেখে আসি। আমরা আমাদের এই অঙ্কটি করার জন্য যে আমাদের প্রয়োজনীয় ছকটি রয়েছে সেই ছকটি আমি এখানে কেটে ফেলেছি, যেখানে আমি লিখেছি যে লেনদেনগুলোর হিসাব সমীকরণের ওপর প্রভাব, আর দিয়েছি তারিখ বিবরণ l+o বা প্রভাব সমূহ দিলে হবে। আচ্ছা, আমরা আমাদের এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে মিস্টার কায়সার আহমেদ 2020 সালের 1 মে তারিখে নগদ 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। যেহেতু উনি নগদ নিয়ে ব্যবসা শুরু করেছে, অর্থাৎ ব্যবসায় নগদ টাকা এসেছে এবং মালিক যা দিবে তা হচ্ছে কি মূলধন। একইভাবে এই নগদ যেই টাকাটা এটা হচ্ছে কি ব্যবসার জন্য হচ্ছে কি এটা একটা মূলধন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মের তারিখ আচ্ছা, যেহেতু নগদ টাকা এসেছে, তাহলে নগদ নামক নগদ একটি সম্পদ হিসাব, তাহলে আমরা বলতে পারি যে নগদ হচ্ছে কি এ হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা লিখে দিই যে এ বৃদ্ধি। ঠিক একইভাবে মালিক যখন মূলধন দিবে, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিক যখন মূলধন দেয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকের অধিকার বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি যে ওই বৃদ্ধি। আশা করি আপনারা এই অঙ্কটির প্রথম লেনদেনটুকু বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। যেখানে বলা হয়েছে মের 2 তারিখে নাসিদের কাছ থেকে প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ নাসিদ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, কেউ কেউ তো আর শুধু শুধু টাকা দেয় না, অর্থাৎ তার থেকে আমরা কিছু টাকা পেতাম, যেটা হচ্ছে কি 4000 টাকা সে আমাদের চেকের মাধ্যমে পরিশোধ করেছে। চেক হচ্ছে কি আমাদের জন্য, চেককে আমরা বলে থাকি ব্যাংক, আর ব্যাংক হচ্ছে আমাদের জন্য সম্পদ। এই ব্যাংকে আমাদের এই 4000 টাকা আগে ছিল না, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমরা ব্যাংক যেহেতু সম্পদ, তাহলে আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি। এবং নসিদের কাছে আমাদের টাকা আগে জমা ছিল, সেও আমাদের কাছে সম্পদ ছিল, যাকে আমরা বলতাম প্রাপ্য হিসাব বা দেনাদার। আর এটা হচ্ছে কি এখন আমাদের থেকে 4000 টাকা কমে গেল, তাই আমরা প্রাপ্য হিসাবটাকে হ্রাস লিখবো। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে মের 5 তারিখে, যেখানে বলা হচ্ছে ধারে বিক্রয় 15,000 টাকা। এখানে যেহেতু ধারে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ আমরা টাকা পাইনি, আমাদের টাকা ওই ক্রেতার কাছে এখনো আছে। সে হচ্ছে কি আমাদের টাকা যেহেতু ওখানে আমার কাছে জমা আছে, সে হচ্ছে কি আমাদের জন্য এখন সম্পদ, আর এই সম্পদটাকে বলা হয় প্রাপ্য হিসাব। অর্থাৎ বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়, আর আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এবং ওই দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে কি আমাদের জন্য সম্পদ। এটা আগে ছিল না, এখন আছে, এজন্য কি আমাদের সম্পদ বৃদ্ধি পেল। এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখব, যেখানে বলা হয়েছে মে 9 তারিখে আন্তঃফেরত 5000 টাকা। আন্তঃফেরতের আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত, আর এই দুটি হচ্ছে কি বিক্রয়ের ঠিক বিপরীত। অর্থাৎ বিক্রয় করলে আয় হয়, তবে বিক্রয় ফেরত এবং আন্তঃফেরত করলে আয় হ্রাস পাবে। যেহেতু আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে আয় হ্রাস হলে কি হবে, মালিকানা সত্ত্ব যদি আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে কি আয় হ্রাস হলে মালিকানা সত্ত্ব কি হ্রাস হবে। চলুন আমরা দেখে আসি। এবং ঠিক এর বিপরীতে থাকবে প্রাপ্য হিসাব। সাধারণত যখন বিক্রয় করা হয়, আন্তঃফেরতের যেহেতু রিলেটেড অঙ্ক আসে, তখন বিক্রয়গুলো
ধারে হয়ে থাকে, অর্থাৎ এই লেনদেনটা তো ধারেই হয়েছিল, এই জন্য আমরা বিপরীত হিসাব দিব প্রাপ্য হিসাব। চলুন লিখে আসি। আশা করি আপনারা এটিকে বুঝতে পেরেছেন। যদি এই রিলেটেড বা এই দুটোতে যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব এগুলো রিপ্লাই করার। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেটা হচ্ছে কি মের 13 তারিখ বলেছে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় 10,000 টাকা। আগেই বলে দিই, প্রদেয় বিল, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, এই তিনটি হচ্ছে কি রিলেটেড এবং এই তিনটি হচ্ছে কি দায়। যখন আমরা ধারে বা পণ্য ধারে বা বাকি এই ধরনের পণ্যগুলোর এইভাবে পণ্য ক্রয় করে থাকি, তখন হচ্ছে কি আমরা এইগুলোর বিনিময়ে ক্রয় করতে পারি। আর যখন আমরা মূল্য পরিশোধ করিনি, এই জন্য কি আমাদের দায় সৃষ্টি হয়। এই দায়গুলো হচ্ছে কি এই তিনটা। আচ্ছা, আর এখানে যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি, অর্থাৎ কি প্রদেয় বিল নামক আমাদের একটি দায় সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির মাধ্যমে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, তাই বলবো আমরা দায় বৃদ্ধি। এবং আরেকটি হচ্ছে কি ক্রয়, যেখানে হচ্ছে কি ক্রয় করলে আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয় হিসাব এবং ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমরা একটি পেলাম কি ক্রয় এবং প্রদেয় বিল, এবং প্রভাব হচ্ছে কি মালিকানা সত্ত্ব হ্রাস এবং কি দায় বৃদ্ধি। চলুন লিখে আসি। এখানে আমি লিখেছি ক্রয় হিসাব এর বড় বড় হচ্ছে প্রভাব ফেলবে, ওই হ্রাস করবে, এবং প্রদেয় বিল হিসাব হচ্ছে কি আমাদের এলকে বৃদ্ধি করবে। আশা করি আপনারা এই হিসাব সমীকরণের উপর যে প্রভাব এই লেনদেনগুলোর খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।